আমার ছাত্র রকির সাথে যা হয়েছিল সেই ঘটনাটি শেয়ার করব আজকে। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পটি শুরু করছি এখন, সাথেই থাকুন। আমি প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরেছিলাম, চুল এলোমেলো, হাতে খাতা, মনটা একটু ক্লান্ত। হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠল। আমি ভাবলাম হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু দরজা খুলে দেখি আমার এক ছাত্র দাঁড়িয়ে। চোখে মুখে ভদ্রতার আড়ালে লুকানো কিছু ছিল। আমি সেটা তখনই বুঝতে পারিনি। সে বলল, ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? আমি সামান্য হেসে বললাম, এসো। আমি ওকে বসার ঘরে নিয়ে গেলাম। টেবিলে রাখা অসমাপ্ত খাতার উপর কাপ রেখে চা বানাতে গেলাম। সে চুপচাপ ঘরটা দেখছিল, যেন প্রতিটি কোণা তার কাছে নতুন। আমি ফিরে এসে চায়ের কাপ এগিয়ে দিলাম। হঠাৎ এলে কেন? সে একটু ইতস্তত করে বলল, আসলে পড়াশোনার বাইরে অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তাই ভাবলাম আজ চলে আসি। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কণ্ঠে লুকানো কৌতূহল আমাকে কেমন যেন অস্বস্তি দিল। আবার এক ধরনের অদ্ভুত টানও অনুভব করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সবসময় একা থাকেন? আমি বললাম, হ্যাঁ, বই খাতা, শিক্ষার্থীরা আর আমি, এই আমার জগৎ। ও হালকা হেসে বলল, তাহলে তো আমি ভাগ্যবান, এই নিস্তব্ধতায় আসতে পারলাম। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি কথাগুলো এমনভাবে বলছো যে মনে হচ্ছে এর ভেতরে অন্য মানে আছে। সে কোনো উত্তর দিল না, শুধু চায়ের কাপের ভেতর তাকিয়ে রইল। আমার বুকের ভেতর অকারণে চাপা ধ্বনি হচ্ছিল। আমি বললাম, তুমি তো আজ স্কুলের পড়া আনোনি। সে মাথা নেড়ে বলল, আজ পড়াশোনার কথা নয়, আজ অন্য কিছু শিখতে চাই। কথাটা বলেই সে আমার চোখের দিকে সরাসরি তাকালো। আমি থমকে গেলাম, চোখ সরাতে পারলাম না। মনে হচ্ছিল সময় যেন ধীরে চলেছে। আমি বললাম, তুমি বুঝি অনেক বেয়াড়া হয়ে যাচ্ছ? সে হেসে বলল, আপনি তো জানেন আমি বেয়াড়া নই, শুধু আপনার সাথে একটু বেশি সময় কাটাতে চাই। কথাগুলো সাধারণ হলেও ভেতরে কোথাও ইঙ্গিত ছিল। আমি অনুভব করছিলাম আমার শিক্ষক সুলভ সীমারেখা কাঁপছে। আমি বললাম, তুমি জানো তো এভাবে আসা উচিত না? সে উত্তর দিল, হয়তো না, কিন্তু মনে টানে, তাই চলে এলাম। আমি নিঃশ্বাস ফেলে চুপ করে গেলাম। ঘরের ভেতর নীরবতা ঘন হচ্ছিল। সে কাপ নামিয়ে রেখে আমার দিকে আরেকবার তাকালো। আমি বুঝলাম খেলা শুরু হয়ে গেছে, যেখানে বই খাতা থাকবে না, থাকবে কেবল অদৃশ্য টান। একদিন আমি দরজা খুলে রকিকে দেখেছিলাম। তার চোখে তখন এক অদ্ভুত স্থিরতা। আমি তাকে থামাতে চেয়েছিলাম। বলেছিলাম, এখন রাত, কথা তো সকালে বললেই হয়। কিন্তু সে মাথা নাড়িয়ে বলেছিল, না, এখন না বললে আর বলা হবে না। আমি অবাক হয়েছিলাম। ভিতরে ভিতরে ভয় আর কৌতূহল মিশে যাচ্ছিল। রকি ধীরে ধীরে বলেছিল, ম্যাডাম, আমি আপনাকে শুধু শিক্ষক হিসেবে দেখিনি, অনেক দিন ধরে আপনার প্রতি অন্যরকম অনুভূতি আছে। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। এতদিন যাকে শুধু ছাত্র ভেবেছি, সেই মুখ থেকে এমন কথা শুনে আমি এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম, এসব বলা ঠিক হয়নি, তুমি আমার ছাত্র, তোমার জীবন এখনো শুরু। কিন্তু সে মৃদুস্বরে হেসে বলল, অনুভূতির তো বয়স নেই। আমি তখন দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম। বুকের ভেতর ঢুকপুকানি চলছিল। তবু সাহস করে বললাম, রকি, সম্মান রেখো, আজ রাতে তোমার জায়গায় ফিরে যাও। সে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। তারপর এক পা এগিয়ে এসে বলল, আমি জানি আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আমি শুধু আমার সত্যিটা বলতে চেয়েছিলাম। আমি আপনাকে ভালোবাসি। আমি তার চোখে তাকিয়ে দেখেছিলাম সেখানে শিশুসুলভ সরলতা আর প্রাপ্তবয়স্ক আবেগ একসাথে মিশে আছে। আমি মুখ ঘুরিয়ে ফেলেছিলাম, কণ্ঠ কেঁপে গিয়েছিল। বলেছিলাম, ফিরে যাও, আজ নয়। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে শেষমেশ মাথা নিচু করে সরে গিয়েছিল। আমি দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ অন্ধকারে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমি বেঁচে গেলাম, আবার একই সঙ্গে কিছু হারিয়েও ফেললাম। সেদিন রাতের পর থেকে আমি জানতাম আর আগের মতো শান্ত থাকতে পারবো না, কারণ রকির চোখে আমি যা দেখেছিলাম সেটা আর ভুলবার মতো কিছু ছিল না। সেদিন রকি দরজা থেকে সরে গিয়ে ড্রয়িং রুমে ফিরে গেল। আমার ভেতরের অস্থিরতা কোনোভাবেই কমছিল না। আমি দরজা বন্ধ করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল নিঃশব্দ রাতের ভেতরও তার দৃষ্টির ভার আমার ওপর চাপ ফেলে রেখেছে। আমি বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসেনি। প্রতিটি শব্দে আমি চমকে উঠছিলাম।
মনে হচ্ছিল রকি আবার দরজার কাছে আসবে, আবার টোকা দেবে। যদিও সে আর আসেনি, তবু আমার কল্পনায় সেই মুহূর্ত বারবার ফিরে আসছিল। আমি চোখ বন্ধ করলেই তার বলা কথাগুলো কানে বাজছিল, আমি আপনাকে ভালোবাসি। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম যে এটা সাময়িক, হয়তো বয়সের আবেগ, কিন্তু মনের গভীরে এক অদ্ভুত শিহরণ আমাকে তাড়া করছিল। সারা রাত আমি এপাশ ওপাশ করেছি। জানালার বাইরে চাঁদের আলো আসছিল, পর্দা দুলছিল। সেই নরম আলোয় মনে হচ্ছিল রকি যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, নীরবে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর কেমন এক ফাঁকা অনুভূতি হচ্ছিল। ভোরের দিকে ঘুম এসেছিল সামান্য, কিন্তু তাও অস্থিরতায় ভরা। সকালে ঘুম ভাঙতেই দেখি রকি এখনো ড্রয়িং রুমে শুয়ে আছে, চোখ বন্ধ, শান্ত মুখ, যেন কিছুই হয়নি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম, মনে হচ্ছিল সত্যি কি এই ছেলেটি রাতের অন্ধকারে আমাকে এমন স্বীকারোক্তি দিয়েছিল, নাকি আমি স্বপ্ন দেখেছি। আমি রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম। সে জেগে উঠে আমার দিকে তাকালো। তার চোখে কোনো অপরাধবোধ ছিল না, বরং এক ধরনের স্বাভাবিকতা। আমি বললাম, উঠো, নাস্তা করো। সে হেসে মাথা নেড়েছিল। আমার হাত থেকে চা নিতে গিয়ে আবারও তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গিয়েছিল। আমি কেঁপে উঠলেও কিছু বলিনি। ভেতরে ভেতরে নিজেকে আরও শক্ত করার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম ক্লাসের ছাত্র শিক্ষক সম্পর্কটা যেমন থাকে তেমনি রাখব, কিন্তু রকির চোখ যেন প্রতিবার নতুন করে আমাকে পরীক্ষা করছিল। সেই দিন সে বিদায় নেওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত চুপ করেছিল। আমি তাকাইনি, তবু তার কণ্ঠ শুনেছিলাম, ম্যাডাম, আপনি হয়তো কিছু বলবেন না, কিন্তু আপনি জানেন আমি মিথ্যা বলিনি। এই কথার ভার নিয়ে সে চলে গিয়েছিল, আর আমি ফাঁকা ভরে দাঁড়িয়েছিলাম দীর্ঘক্ষণ। মনে হচ্ছিল যেন আমার পৃথিবী এক অন্য অচেনা পথে হাঁটা শুরু করেছে। সেই দিনের পর থেকে প্রতিটি রাত আমার কাছে ভিন্ন হয়ে উঠেছিল। আমি যতই ভুলতে চাইতাম, রকির স্বীকারোক্তি আমার ভেতরে গেঁথে থাকত। ক্লাসে সে স্বাভাবিক থাকত, কিন্তু আমি তার দৃষ্টির ভেতর প্রতিদিন সেই রাতের ছায়া খুঁজে পেতাম। আর মনে মনে ভাবতাম, যদি সেদিন দরজা বন্ধ রেখেই দিতাম, তবে হয়তো আজকের মতো এই অস্থিরতা আমাকে তাড়িয়ে বেড়াতো না। তারপর একদিন রকি চলে যাওয়ার পর থেকে আমি বারবার নিজেকে বোঝাতে চেয়েছিলাম সব কিছু ভুলে যাব, কিন্তু সত্যি বলতে গেলে সেটা আর সম্ভব হয়নি। ক্লাসে তাকে যখনই সামনে দেখতাম, মনে হতো সেই রাতের অন্ধকার আর তার কণ্ঠস্বর আবারও কানে বাজছে। আমি যতবার তাকে পড়াতে যেতাম, ততবার তার দৃষ্টি আমার ভেতর অস্থিরতা জাগাতো। আমি কঠোর হতে চাইতাম, কিন্তু আমার চোখ তাকে এড়িয়ে চললেও মনের ভেতর তার ছায়া ঘুরপাক খেতেই থাকত। কয়েকদিন পর রকি আবার অজুহাত খুঁজে আমার বাসায় এলো। আমি ভেবেছিলাম হয়তো বই আনতে বা কিছু জিজ্ঞেস করতে এসেছে, কিন্তু তার কথাবার্তায় আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে ইচ্ছে করেই সময় বাড়াচ্ছে। আমার ভেতরে আবারও সেই অনিশ্চয়তা জেগে উঠেছিল। সে আমার রান্নাঘরে ঢুকে সাহায্য করতে চাইল। আমি তাকে সরিয়ে দিতে চাইলেও সে হাসি মুখে বলল, ম্যাডাম, আমি শুধু আপনার পাশে দাঁড়াতে চাই। আমি কিছু বলিনি, কেবল চুপচাপ কাজ করছিলাম, কিন্তু অনুভব করছিলাম তার উপস্থিতির চাপ, তার দৃষ্টিতে অদ্ভুত এক উষ্ণতা, এক ধরনের আবেদন। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে এটা ভুল, কিন্তু একই সাথে সেই ভুলের ভেতরেও এক ধরনের আকর্ষণ কাজ করছিল। সেদিন সন্ধ্যার পর যখন রকি বিদায় নিতে উঠল, তখন হঠাৎ থেমে গিয়ে বলল, ম্যাডাম, আপনি কি সত্যি আমার কোনো কথার ভেতর বিশ্বাস খুঁজে পাননি? আমি নীরব ছিলাম, কিছু বলিনি, কিন্তু আমার নীরবতাই যেন তাকে নতুন সাহস দিল। সে হাসল আর বলল, আপনি না বললেও আমি বুঝি। আমি তার এই আত্মবিশ্বাসে এক ধরনের ভয় পেয়েছিলাম, আবার লুকানো কৌতূহলও ছিল। সেদিন রাতে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কি সত্যিই তাকে একেবারে এড়িয়ে যাচ্ছি, নাকি অচেতন মনে তার প্রতি দুর্বল হয়ে পড়েছি? পরদিন রকি ক্লাস শেষে আবার আমাকে বলল, বাসায় যাওয়ার সময় যদি আপনার অসুবিধা না হয় তবে আমি একটু আসি। আমি নির্লিপ্ত থাকার ভান করে মাথা নেড়ে সম্মতি দিয়েছিলাম, অথচ ভেতরে ভেতরে জানতাম আমি তাকে ঠেকাতে চাইছি না, বরং অপেক্ষা করছি। সেই দিন রাতে সে আবার এলো, আগের মতো স্বাভাবিক, যেন কেবল একজন ছাত্র, কিন্তু আমি বুঝতে পারছিলাম আড়ালে লুকিয়ে আছে আরও কিছু। আমি তাকে বসতে বললাম। সে কিছুক্ষণ পড়াশোনার কথা বলল, তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, ম্যাডাম, আমি জানি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু আপনার নীরবতা আমায় আরও টেনে আনে।
আমি চুপ করলাম, কারণ সত্যি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম চুপ থাকলেই হয়তো সে থেমে যাবে, কিন্তু রকি আরো কাছে এসে দাঁড়ালো। আমার কাঁধের উপর তার ছায়া পড়ল। আমি বুকের ভেতর দুঃখপুকানি অনুভব করছিলাম, অথচ ঠোঁট থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সেই মুহূর্তে আমি প্রথমবার উপলব্ধি করেছিলাম তার জেদের ভেতরে শুধু বয়সের আবেগ নেই, আছে এক ধরনের অদম্য টান। আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম, কিন্তু রকি নিচু স্বরে বলল, আপনার নীরবতাই আমার জন্য সবচেয়ে বড় উত্তর। সেদিন রাতে আমি তাকে থামাতে পারিনি, আবার এগিয়ে দিতেও পারিনি। আমি শুধু নিজের ভেতর লড়াই করছিলাম, দায়িত্ব আর আকর্ষণের সীমারেখায় দুলছিলাম, আর রকি সেই সীমারেখা অতিক্রম করার জন্য প্রতিটি মুহূর্তে সাহসী হয়ে উঠছিল। এরপরে আমি আর রকিকে আগের মতো শুধু ছাত্র হিসেবে দেখতে পারছিলাম না। যতবার সে আমার সামনে বসত, ততবারই মনে হতো তার চোখের ভেতরে কোনো প্রশ্ন লুকানো আছে। এমন এক প্রশ্ন যার উত্তর আমি দিতে চাই না, কিন্তু দিতে না চাইলে কি সত্যিই না দেওয়া যায়? সেই দিন সন্ধ্যায় রকি আবার আমার বাসায় এলো। সে হাসতে হাসতে কথা বলছিল যেন কিছুই হয়নি, অথচ আমিও অনুভব করছিলাম তার প্রতিটি শব্দে লুকিয়ে আছে অদ্ভুত এক টান। আমরা নৈশভোজে একসাথে বসেছিলাম। টেবিলের ওপারে তার চোখ মাঝে মাঝে আমার চোখে এসে পড়ছিল। আমি এড়িয়ে নিতে চাইছিলাম, কিন্তু প্রতিবারই কেমন যেন ধরা পড়ে যাচ্ছিলাম। খাবার শেষ হওয়ার পর আমি ভেবেছিলাম সে বিদায় নেবে, কিন্তু সে বলল, রাতটা থেকে যেতে পারি তো? আমি থমকে গিয়েছিলাম, বলেছিলাম কেন? সে হাসলো আর বলল, কেবল একটু সময় চাই আপনার কাছে। আমি চুপ করেছিলাম, না বলিনি আবার হ্যাঁও বলিনি, কিন্তু আমার নীরবতাই হয়তো তার কাছে অনুমতির মতো হয়ে গিয়েছিল। রকি ড্রয়িং রুমে শুয়ে রইল, আমি নিজের ঘরে চলে গেলাম, কিন্তু ঘুম আর এলো না। আমি বিছানায় শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম এই মুহূর্তটা কোথায় গড়াচ্ছে। রাত গভীর হলে আমি শুনতে পেলাম রকির পায়ের শব্দ। আমি জানতাম সে আমার দরজার দিকে এগোচ্ছে। বুকের ভেতর ঢাকের মতো বাজছিল। আমি চাইছিলাম দরজা খুলে চেঁচিয়ে উঠি, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। তারপর দরজায় হালকা টোকা পড়ল। আমি স্থির হয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। টোকার শব্দ আবার এলো। এবারও আমি চুপ করে রইলাম। কিছুক্ষণ নীরবতা থাকার পর দরজা খুলল না দেখে সে ফিরে গেল। আমি তখনও নিঃশ্বাস বন্ধ করে শুয়েছিলাম। মনে হচ্ছিল এ যেন কোনো অদ্ভুত খেলা, যেখানে আমিও জড়িয়ে পড়েছি। সকালে উঠে দেখি রকি আগের মতোই শান্ত, যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখে ছিল গভীর এক দৃষ্টি। আমি নাশতা তৈরি করতে করতে তাকে বলেছিলাম, আর এমনটা করো না। সে শুধু মুচকি হেসেছিল, কিছু বলেনি, কিন্তু সেই হাসির ভেতরে ছিল এক ধরনের প্রতিজ্ঞা, যেন সে থামবে না। আমি যতই এড়িয়ে চলার চেষ্টা করি, সে ততই আমার ভেতরের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করবে। সেদিন ক্লাসে দাঁড়িয়ে পড়াতে পড়াতে হঠাৎ মনে হলো তার দৃষ্টি কেবল আমার ভেতর ঢুকে যাচ্ছে। আমি ছাত্রদের ভিড়ে থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। রাতে বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম, আমি কি সত্যিই নিজেকে রকির হাত থেকে বাঁচাতে চাইছি, নাকি চুপি চুপি অপেক্ষা করছি কবে সে আবার আসবে? সেই অদ্ভুত দ্বন্দ্বই আমাকে গ্রাস করছিল। আমি জানতাম সামনে কিছু একটা ঘটতে চলেছে, যেটা হয়তো আমি চাই না, অথচ এড়িয়ে যেতেও পারছি না। সেই শেষ রাতটার কথা আমি যতবার মনে করি, ততবার বুক কেঁপে ওঠে। রকি আবার আমার বাসায় এলো। আমি চেয়েছিলাম না ডাকতে, কিন্তু কোনো অজুহাত দেখিয়ে সে ঢুকে পড়ল। আমি চুপ করে তাকিয়েছিলাম। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, যেন আর কোনো কথা নয়, এবার কিছু একটা ঘটবেই। আমি তাকে বসতে বলেছিলাম, ভেবেছিলাম সাধারণ কথাবার্তায় সময় কেটে যাবে, কিন্তু সে খুব কাছে এসে দাঁড়ালো। আমার শ্বাস প্রশ্বাস কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতে চাইছিলাম, কিন্তু সে আমার চোখ আটকে রাখল। ধীরে ধীরে বলল, ম্যাডাম, আপনি যতই আমাকে এড়িয়ে যান, ততই আমি বুঝি আপনার ভেতরে লুকানো কথা আছে। আমি কিছু বলতে পারিনি, কেবল নীরব ছিলাম, আর সেই নীরবতাই যেন তাকে আরও সাহসী করছিল। সে হাত বাড়িয়ে আমার হাত ছুঁয়ে দিল। আমি কেঁপে উঠেছিলাম, তবুও সরিয়ে নিতে পারিনি। মনে হচ্ছিল শরীর অবশ হয়ে গেছে, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। আমি ফিসফিস করে বলেছিলাম, রকি, থামো, কিন্তু কণ্ঠস্বরের ভেতরেই লুকানো ছিল দুর্বলতা। সে তা টের পেয়েছিল। আমি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম, আর সে ধীরে ধীরে আরও কাছে আসছিল। সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম দায়িত্ব আর আকর্ষণের সীমারেখার পুরোপুরি ভেঙে পড়ছে। আমি জানতাম এটা ভুল, কিন্তু থামানোর শক্তি খুঁজে পাচ্ছিলাম না। রকি তখন আমার কানে খুব নিচু স্বরে বলল, আপনি যদি একবার বলতেন আমি থামতাম। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম,
কিছু বলিনি, আর সেই নীরবতাই যেন তাকে সব উত্তর দিয়ে দিয়েছিল। রাতটা কেটে গিয়েছিল এক অদ্ভুত আবেশ আর অপরাধ বোধের ভেতরে। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। সকালে জানালার আলোয় যখন আমি একা বসেছিলাম, রকি তখনও শান্ত মুখে শুয়েছিল, যেন তার কাছে কিছুই অস্বাভাবিক নয়। কিন্তু আমার ভেতরটা এলোমেলো হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখেছিলাম, মনে হচ্ছিল আমি আর আগের মতো নেই। আমার দৃষ্টি বদলে গেছে, আমার ভেতরের শান্তি ভেঙে গেছে। রকি যখন বিদায় নিল, তখন সে কোনো কথা বলেনি, শুধু একবার তাকিয়েছিল। সেই দৃষ্টির ভেতরে ছিল এক ধরনের স্থিরতা, যেন সে জেনে গেছে আমার ভেতরের সব কিছু। আমি দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ কেঁদেছিলাম। মনে হচ্ছিল দায়িত্বে হেরে গেছি, অথচ কোথাও না কোথাও আমি চাইওছিলাম এই হারের ভেতর ডুবে যেতে। সেই ঘটনার পর থেকে প্রতিদিন আমার কাছে ভিন্ন হয়ে গেছে। আমি যতটা তাকে এড়িয়ে চলতে চাইতাম, ততটাই তার স্মৃতি আমাকে গ্রাস করত। ক্লাসে তাকে যখন দেখতাম, মনে হতো কেবল পাঠ্য বইয়ের শব্দ নয়, আমাদের মাঝে আছে অঘোষিত এক ইতিহাস। আমি হাসতে পারতাম না, কঠোর হতে পারতাম না, কেবল নিজেকে সামলে রাখতাম। আর ভেতরে ভেতরে গোপনে ভাবতাম, সেই রাতগুলো কি সত্যিই কেবল আমার দুর্বলতা ছিল, নাকি সেগুলোই ছিল আমার জীবনের গোপন সত্য। আজ এতদিন পর দাঁড়িয়ে যখন পিছনে তাকাই, তখন মনে হয় আমি কখনোই রকিকে থামাতে চাইনি, বরং আমার নীরবতা দিয়েই তাকে ডাক দিয়েছিলাম। হয়তো এটাই আমার সবচেয়ে বড় স্বীকারোক্তি। গল্পটা হয়তো কল্পনা মনে হতে পারে, কিন্তু এমন ঘটনা আমাদের চারপাশেই ঘটে, প্রতিদিন নিঃশব্দে। আমরা অনেক সময় দেখি, শুনি, কিন্তু চুপ করে থাকি, অথচ একটিবার কথা বললেই হয়তো কারো জীবন বদলে যেতে পারত। সচেতন হওয়া মানে শুধু জানা নয়, অন্যায় দেখলে মুখ খোলা। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানেই তাকে সমর্থন করা। তাই আসুন, নিজে বদলাই, সমাজকে বদলাই, সচেতন হই, দায়িত্বশীল হই, মানবিক হই। যদি গল্পটি ভালো লেগে থাকে, শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারটাই কারো চোখ খুলে দিতে পারে।